গল্পের নাম দ্বিতীয় চিঠি। সকালের প্রথম আলোটুকু বারান্দার কাচ ভেদ করে আসতেই সুনিতার ঘুম ভাঙে। 65 বছর বয়সে এসে এই ঘুমটাও যেন বড় হালকা হয়ে গেছে। পাশে শুয়ে থাকা শ্যামলের দিকে তাকান সুনিতা। শ্যামলের চোখ বুজে আছে, কিন্তু সুনিতা জানেন আসলে তার ঘুম ভেঙে গেছে বহু আগেই। এই নীরবতা তাদের 40 বছরের দাম্পত্যের সবচেয়ে বড় অভ্যাসে পরিণত হয়েছে। গত 3 দশক ধরে তাদের সম্পর্কটা একটা নীরব অঙ্গীকারের ওপরে দাঁড়িয়ে আছে। যত্ন আছে, দায়িত্ব আছে, কিন্তু সেই জল তরল আবেগটুকু যেন শুকিয়ে গেছে। সম্পর্কটা এখন আর ঝর্ণার মতো চঞ্চল নয়, বরং একটা পুরনো শান্ত পুকুরের মতো। সুনিতা নিঃশব্দে বিছানা ছাড়েন, চায়ের জল বসান। চায়ের কাপে চামচ ঘোরানোর মৃদু শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। তার হাতের চায়ের কাপে আদা আর এলাচের গন্ধ ঠিক যেমন 40 বছর আগে ছিল তেমনই আছে, কিন্তু আজকাল শ্যামল এই গন্ধটা যেন আর মন দিয়ে অনুভব করেন না। বারান্দায় এসে সুনিতা কাপটা শ্যামলের দিকে এগিয়ে দেন। শ্যামল তখন খবরের কাগজের পাতায় চোখ রেখেছেন। তিনি কাগজ থেকে মুখ না তুলেই কাপটি নেন। শ্যামল, চায়ে চিনি ঠিক আছে তো? সুনিতা বললেন, তুমি তো মিষ্টি কম খাও, তোমার জন্যই তো পরিমাণ মতো দিয়েছি। শ্যামল বলল, হুম। এইটুকুই এইটুকুই তাদের সকালের সংলাপ। সুনিতার বুকটা সামান্য ভার হয়ে আসে। তিনি রান্নাঘরে গিয়ে কাজে মন দেন। এই নীরবতা সুনিতাকে দিনে দিনে আরও একা করে দিচ্ছে। তিনি জানেন তার স্বামী তাকে ভালোবাসেন, তার যত্ন নেন, কিন্তু সেই ভালোবাসা যেন অনেকটা কর্তব্যের মতো। সুনিতা ভালোবাসায় কর্তব্য নয়, তিনি খুঁজছেন সেই উষ্ণতা যা তাকে মনে করিয়ে দেবে এই মানুষটির জীবনে তিনি আজও অপরিহার্য। সেদিন ছিল ঝমঝম বৃষ্টির দিন। বাইরে আকাশ জুড়ে মেঘের গর্জন, ভেতরে সুনিতার মনও মেঘলা। আলমারি পরিষ্কার করতে গিয়ে একটা ভারী পুরনো কাঠের সিন্দুক সরাতেই তার চোখে পড়ল সিন্দুকের নিচে চাপা পড়ে থাকা চামড়ার একটি ডায়েরি। সেটা শ্যামলের কলেজের জীবনের ডায়েরি। সুনিতা প্রথমে দ্বিধা করলেন, অন্যের ব্যক্তি অন্যের ব্যক্তিগত জিনিসে হাত দেওয়া ঠিক হবে কি না, কিন্তু হঠাৎ করেই তার মনটা যেন একটা অজানা সত্যের দিকে আকৃষ্ট হলো। তিনি ডায়েরিটা খুললেন। পাতার পর পাতা উল্টে যেতে যেতে একসময় তার হাতে এলো হলদে হয়ে যাওয়া ভাঁজ করা একটি চিঠি। চিঠিটার তারিখটি ছিল প্রায় 30 বছর আগের, যখন তাদের বিয়ের মাত্র 5 বছর হয়েছে। চিঠির শুরুটা ছিল, প্রিয় অদিতি। নামটা সুনিতার কাছে অচেনা ছিল না। বিয়ের আগে একবার খুব সামান্যই শ্যামল তার এক পুরনো বন্ধুর কথা বলেছিলেন, যার নাম ছিল অদিতি, কিন্তু বলেছিলেন সেই সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। সুনিতা চিঠিটা পড়তে শুরু করলেন। শ্যামলের হাতের লেখা, কিন্তু আবেগটা যেন তার চেনা শ্যামলের নয়। অদিতি, আজ 30 বছর হয়ে গেল। জীবনটা কেমন যেন শান্ত, একঘেয়ে। সুনিতা আমার জীবনে এসেছে, তাকে নিয়ে আমি সুখী, কিন্তু সেই সুখের মধ্যেও একটা অবিরাম শূন্যতা আছে, যা পূরণ করার সাধ্য কারও নেই। আজকাল যখন জীবনের পথে হাঁপিয়ে উঠি, তখন বারবার তোমার সেই দুরন্ত হাসিটা মনে পড়ে। তোমার সঙ্গে থাকলে জীবনটা হয়তো হতো একটা মুক্ত নদী, আর সুনিতার সাথে একটা বাঁধা পুকুর। চিঠিটা পড়া মাত্রই সুনিতার হৃদয়ে যেন কেউ এক ঠান্ডা ছুরি বসিয়ে দিল। চোখ জ্বালা করে উঠল, কিন্তু জল এলো না। তার 40 বছরের বিশ্বাস, তার স্বামীর প্রতি তার সবটুকু ভালোবাসা, সব যেন এই একটি চিঠির সামনে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়ালো। তার স্বামী তাকে ভালোবেসেও অন্য কারোর স্মৃতি বুকে পুষে রেখেছেন। চিঠির শেষের দিকে ছিল, জানি তুমি আর নেই, তবুও লিখলাম। এই চিঠিটা হয়তো কোনোদিন সূর্যের আলো দেখবে না, কিন্তু লিখলে যেন মনে হয় এই অপ্রাপ্তিটা নিয়ে বেঁচে থাকাটা সহজ হলো। এই শূন্যতাটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় সত্য, যা সুনিতাকে ভালোবাসার পরেও রয়ে গেল। সুনিতার সমস্ত শরীর যেন অবশ হয়ে গেল। এতদিন তিনি ভেবেছিলেন এই দূরত্বটা সময়ের কারণে তৈরি হয়েছে। আজ তিনি জানলেন এই দূরত্বের কারণ শ্যামলের হৃদয়ের গোপন ঘর, যেখানে সুনিতার কোনো প্রবেশাধিকার নেই। তিনি ডায়েরিটা আগের জায়গায় রেখে দিলেন। এই গোপন সত্যটা তার বুকে একটা ভারী পাথরের মতো চেপে বসল। এর পরের কয়েকটি দিন সুনিতা যেন একটা আগুনের ওপর দিয়ে হাঁটলেন। তিনি শ্যামলের দিকে স্বাভাবিকভাবে তাকাতে পারছিলেন না। শ্যামল তার এই নীরব পরিবর্তন লক্ষ্য করতে পারলেন না, কারণ তিনি নিজের নীরবতাতেই মগ্ন ছিলেন। একদিন দুপুরে
যখন শ্যামল বিশ্রাম নিচ্ছিলেন, সুনিতা ছাদে গেলেন। চারপাশে পুরনো হলদে হয়ে যাওয়া পাতার মতো স্মৃতিরা ভিড় করল। তিনি ভাবলেন, এই সম্পর্কটা কি এখানেই শেষ? এই নীরবতা কি এভাবেই চলবে? হঠাৎ সুনিতা এক সাহসী সিদ্ধান্ত নিলেন। তিনি ভাবলেন, শ্যামলের হৃদয়ে যে শূন্যতা তৈরি হয়েছে তা অদিতি নিজে পূরণ করতে পারবেন না, কারণ তিনি আর নেই। সেই শূন্যতা কেবল ভালোবাসা দিয়েই পূরণ করা যায়, আর সেই ভালোবাসাটা দিতে পারেন একমাত্র সুনিতা নিজেই। কিন্তু তিনি তা করবেন অন্যভাবে। সুনিতা নিচে এলেন। পুরনো স্টেশনারি দোকান থেকে একটি নীল রঙের চিঠি লেখার কাগজ ও একটি কালির কলম কিনলেন। রাতে তিনি একা ঘরে বসে অত্যন্ত সতর্কভাবে, যাতে শ্যামলের পুরনো হাতের লেখার মতো লাগে, সেরকমভাবে চিঠি লেখা শুরু করলেন। এটি ছিল অদিতির উত্তর সুনিতার হয়ে। প্রিয় শ্যামল, আমি তোমার চিঠি পেয়েছি, যদিও তা পেতে অনেক দেরি হয়ে গেল। তুমি যে শূন্যতা অনুভব করছো তা আমি জানি। আমাদের ভালোবাসা ছিল খুব তীব্র, কিন্তু তাতে জীবনের শান্তি ছিল না। আমি তোমায় বলেছিলাম আমাকে ভুলে সুনিতাকে বিয়ে করতে। তুমি আমার থেকে দূরে সরে গেলেও আমার ভালোবাসা যেন তোমার শান্তি খুঁজে পায়, সেইটুকুই আমি চেয়েছিলাম। তুমি লিখেছো তোমার জীবন এখন শান্ত পুকুরের মতো, আর আমার সাথে থাকলে হতো মুক্ত নদী। শ্যামল, পুকুরেও গভীরতা থাকে, সেখানে আলো ছায়ার খেলা চলে। সুনিতা তোমাকে পুকুরের সেই গভীরতা দিয়েছে, যা নদীর দুরন্ত স্রোত দিতে পারে না। নদীর স্রোত একদিন শুকিয়ে যায়, কিন্তু পুকুর তার অস্তিত্ব ধরে রাখে। তোমার জীবনে আমার প্রয়োজন ছিল একসময়ে উত্তেজনার জন্য, কিন্তু সুনিতার প্রয়োজন তোমার জীবনে স্থিরতার জন্য। তুমি যাকে কর্তব্য ভাবছো সেটাই তার নিঃশর্ত ভালোবাসা। ভালোবাসা কেবল পাওয়া বা স্মৃতির মধ্যে থাকে না, অন্যের সুখের জন্য নিজেকে সরিয়ে দেওয়ার মধ্যেও ভালোবাসা থাকে। আমার ভালোবাসা সেই সরে যাওয়ার পূর্ণতা পেয়েছে। তুমি আজ এত বছর পরে তাকে ভুলে আছো, আর তিনি শুধু তোমার জন্যই বেঁচে আছেন। এই নীরবতা ভেঙে তাকে জানাও সে তোমার জীবনে কতটা জরুরি। আমি দূর থেকে তোমার আর সুনিতার সুখ দেখতে চাই। ইতি অদিতি। চিঠিটা লিখে সুনিতা চুপচাপ কেঁদে নিলেন। তারপর সেটা ভাঁজ করে অতি সাবধানে শ্যামলের সেই পুরনো ডায়েরির মধ্যে রেখে দিলেন। এই দ্বিতীয় চিঠিটি ছিল সুনিতার পক্ষ থেকে আত্মত্যাগ এবং নিঃশর্ত ভালোবাসার চূড়ান্ত প্রমাণ। দুদিন পর শ্যামল বারান্দায় বসেছিলেন। তার মনটা সেদিন খুব অস্থির লাগছিল। তিনি ভাবলেন পুরনো স্মৃতিগুলো আরেকবার ঝালিয়ে নেবেন। তিনি ডায়েরিটা বের করে চিঠিটা খুঁজতে গেলেন। তিনি দেখলেন চিঠির ভাঁজটা যেন একটু অন্যরকম। যখন তিনি চিঠিটা বের করে খুললেন, তার চোখ স্থির হয়ে গেল। নীল কাগজের পুরনো চিঠি, তার হাতের লেখা নয়। তিনি গভীর মনোযোগ দিয়ে চিঠিটা পড়লেন। পড়তে পড়তে তার হৃদয়ের গভীরে একটি তীব্র কম্পন অনুভব করলেন তিনি। তার চোখ ভিজে উঠল, গলাটা শুকিয়ে গেল। তিনি জানেন এই চিঠি অদিতির লেখা নয়, কারণ অদিতি বহু বছর আগে মারা গেছেন। এই চিঠি, এই শব্দগুলি, এই গভীর উপলব্ধি, এগুলো সব তার স্ত্রী সুনিতার। সুনিতা তার গোপনতম বেদনা, তার অব্যক্ত শূন্যতাকেও আবিষ্কার করেছেন, এবং শুধু আবিষ্কারই করেননি, ক্ষমা করে দিয়ে সেই শূন্যতাকে ভালোবাসার উষ্ণতায় ভরে দিয়েছেন। শ্যামলের সারা শরীর কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন সুনিতার নীরবতা ছিল তার নিজের ভেতরের শূন্যতার প্রতিচ্ছবি। তিনি যাকে বাইরে খুঁজছিলেন সেই পূর্ণতা তার পাশে বসে থাকা স্ত্রী নীরবে বহন করে চলেছেন। ডায়েরিটা বন্ধ করে শ্যামল দ্রুত রান্নাঘরের দিকে গেলেন। সুনিতা তখন রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছিলেন। শ্যামল তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁপা কাঁপা গলায় বললেন, সুনিতা, তুমি আমাকে এত বছর কষ্ট দিতে পারলে? কেন কেন তুমি আমাকে কিছু বলনি? সুনিতা কেঁদে ফেললেন। প্রথম তাদের 40 বছরের সম্পর্কের নীরবতার বাঁধ ভাঙল। তিনি শ্যামলের হাত শক্ত করে ধরে রইলেন, কোনো উত্তর দিলেন না। এই কান্নাই ছিল তার 40 বছরের অব্যক্ত যন্ত্রণার জবাব। শ্যামল তাকে নিজের দিকে ঘুরিয়ে নিলেন। তার চোখে অনুতাপ, ভালোবাসা আর এক ধরনের নতুন আলো। শ্যামল বলল, সুনিতা, অদিতি আমার জীবনের প্রথম পাঠ ছিল, কিন্তু তুমি আমার জীবনের সম্পূর্ণ গ্রন্থ। আমি ভুল করেছিলাম। সেই প্রথম চিঠিটা ছিল আমার একাকিত্বের ভয়, কিন্তু তুমি যে দ্বিতীয় চিঠিটা লিখছো তা আমার জীবনের সেরা উপহার। তুমি আমাকে শিখিয়েছো ভালোবাসাকে খুঁজতে হয় না, তাকে অনুভব করতে হয়। দীর্ঘদিনের নীরবতা ভেঙে সেদিন রাত গভীর হলো তাদের কথোপকথনে। তারা একে অপরের কাছে স্বীকার করলেন জীবনের সব ভুল, সব অতৃপ্তি। এইবার তাদের সম্পর্ক শুরু হলো নতুন করে, আরও গভীর বোঝাপড়া, আরও তীব্র ভালোবাসার সাথে। পরের দিন সকালে সুনিতা চায়ের কাপ নিয়ে বারান্দায় এলেন।
শ্যামল কাগজ সরিয়ে হাসি মুখে তার দিকে তাকালেন। তিনি সুনিতার হাত ধরে বললেন, আজ আর কাগজ নয়, আজ শুধু তুমি আর আমি। একটা কথা আছে সুনিতা, যা তোমাকে কখনো বলা হয়নি। সুনিতার চোখে জল, ঠোঁটে হাসি। তাদের চারিপাশে সব কিছু যেন আরও উজ্জ্বল, আরও জীবন্ত মনে হলো। জীবনের শেষ প্রান্তে এসে তারা অনুভব করলেন, ভালোবাসা কেবল শুরুতেই থাকে না, প্রতিটি মুহূর্তে তাকে নতুন করে জন্ম দিতে হয়। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।